মাহিষ্মতি সাম্রাজ্যে আপনাদের স্বাগত। ওই যে মাহিষ্মতি সাম্রাজ্যের জলে সবাই স্নান করছে। ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। ট্রাভেল ডায়েরির ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি কেরালাতে। নোটটা আপাতত আমরা কেরালাতেই ফেললাম। এখন ট্রেন কেরালা ব্লগ হ্যাজ বিন স্টার্টেড। আমরা এখন এখানে আছি অনেক দিন। এখান থেকেই যাব কোচি, যাব বাউলি, অ্যাথিরাপল্লি ফলস। বললে চলবে কেন? আর আগের বার এলএপিটা ঠিকঠাক করে ঘোরা হয়নি, তো এবারে হতেই হবে এলএপির ব্যাকওয়াটার। সো আর দেরি কেন, মাস্ট ওয়াচ। আপনারা যারা আমাদের ব্লগ ফলো করেন তারা মাঝে মাঝেই জানেন যে আমরা বিভিন্ন স্টেটে কোথাও 1 মাস, কোথাও তার চেয়ে বেশি থেকে থাকি। তো এখন আমরা কেরালাতে আছি এবং অনেক দিনই থাকবো। এটা আমরা অ্যালুবা মার্কেটে এসেছি বাজারহাট করতে। তো মাছ বাজার করবো এখন। এখানে রুই কাতলা এসব মাছও আছে, বাট এগুলো এখানকার নয়, এগুলো এরা ইম্পোর্ট করে আনে। বাকি আজকে নেবো ভাবছি ওই মাঠ ক্র্যাব রয়েছে, দেখলাম তাগড়াই রয়েছে, সেই জন্যই মাঠ ক্র্যাবটাই নেবো বলে ঠিক করলাম। ব্লু ক্র্যাবটা অতটা ভালো লাগে না, তাই এখন ক্র্যাবটা নিয়ে নিই। এছাড়া অন্যান্য মাছ, সামুদ্রিক মাছ সব কিছুই রয়েছে। তো বাজার করে আপাতত আজকের মতো লাঞ্চ সেট। পরের দিন সকালবেলা একটু এদিক ওদিক ঘুরতে বেরোলাম। এগুলো এই আমরা এখন হেঁটে যাচ্ছি মাঝখান দিয়ে, এটা একটা ভ্যালি টাইপের এরিয়া। এগুলো পুরনো কেরালার ট্র্যাডিশনাল ঘর। এই বারান্দার ডিজাইনটা থেকেই বোঝা যায়, কাঠের। আর ঠিক নৌকোর ডেকটার মতো ডিজাইন। আর বাগানের ইয়ত্তানি সব বাইরেই অনেক অনেক জায়গা, এবং সেখানে সব গাছপালা লাগানো আছে, বড় বড় এঁচড় ঝুলছে। ঘরে এসে হালকা খাওয়া দাওয়া, মনের সুখে মনের শান্তিতে। আলু ভাতে, ঘি, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আর কি চাই। তো যাই হোক, কদিন বাদে আমরা কোচি যাচ্ছি। এখন কোচিতে সমুদ্র পেরোতে হয়। তো প্রথমে কোচি পৌঁছাতাম গাড়ি করে। আমাদের রেসিডেন্স থেকে জাস্ট ডিস্টেন্স ছিল 1.5 ঘন্টা মতো। তো পৌঁছে ওখানে টিকিট কাটতাম। তো 30 টাকার টিকিট কাটলাম। টিকিট কেটে একটা বড় জেটিতে সব গাড়ি উঠেছে, প্রায় 20-30টা মতো গাড়ি উঠেছে। অটো, গাড়ি, মানুষজন, সাইকেল, বাইক সব কিছুই আছে। তো এবার থেকে ওপার পেরিয়ে চলে এলাম। তো কোচি ঘুরে তার কদিন বাদে আমরা এখন যেটা বলেছিলাম, সেই বাহুবলী অ্যাথিরাপল্লি ফলস, সেখানে যেতে হবে। ধীবাড়া জল পর্বত ও পার করনা হয়। তখন আমরা যাচ্ছি সেদিকে। এখান থেকেও ড্রাইভ করে ডিস্টেন্স আছে ওই একই 1.5-2 ঘন্টা মতোই সময় থাকবে। তখন আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, সেদিকেই যাচ্ছি। মেন অ্যাথিরাপল্লি ফলস কেমন হবে সে তো দেখেছি সব ভিডিওতে এবং সিনেমাতেও। তো এখন এই দেখুন রাস্তায় হাতি, বড় দাঁতার হাতি। রাস্তাটাই মেন দেখার, গাছপালায় ভর্তি চারদিক, দূরে দূরে ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে। চালিয়ে খুব ভালো লাগছিল। ড্রাইভ করে যে কলকাতা থেকে কেরালা এসেছি ঘুরতে, পুরো ভারত প্রায় মনে হচ্ছে না ভারতেই পুরো ঘুরে দেখলাম। আর এই কেরালা এক একটা জায়গা যে গডস ওন কান্ট্রি বলা হয়, সত্যি এত গাছপালা, এত নেচারের মধ্যে থাকাটা সত্যি গ্রহণযোগ্য। এটা গডস ওন কান্ট্রি বলার জন্য। তো এখন মাঝে মাঝেও রাস্তা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এই গুগল ম্যাপের চক্করে। যাই পৌঁছালাম, তো এই ম্যাপের জন্য আমরা এমন একটা শর্টকাট রাস্তার মধ্যে ঢুকলাম, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এখন। এমন একটা শর্টকাট রাস্তায় ঢুকলাম যে রাস্তা খুবই খারাপ অ্যাকচুয়ালি, মানে একদম আস্তে 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 যেতে হতো। আমাদের আগে একটা লরি ছিল, ওটাও ঠিক সেম আস্তে আস্তেই যাচ্ছিল। তো পৌঁছে গেলাম এইভাবেই দেখতে দেখতে অ্যাথিরাপল্লি ফলস। ফলসের ঠিক আগে একটা টিকিট কাটার জায়গা আছে, আর ফলসের ওখানেও টিকিট কাটা আছে। তো আমরা যেহেতু প্রথম টিকিট কাউন্টারটা সামনে পড়লো যাওয়ার সময়, তো সেখানেই আমাদের নিজেদের, ও হ্যাঁ বলতে ভুলে গেলাম, এখানে গাড়ি নিয়ে গেলে গাড়ির জন্য টিকিট কাটতে হবে, মানে যা অ্যাডাল্ট পার্সনের চার্জ সেটাই গাড়ির চার্জ। তো 3 জনের জন্যই টিকিট আমরা অ্যাথিরাপল্লি ফলসে কেটে নিলাম। গাড়ি কেটে নিলাম কারণ ওই পার্কিংয়ে রাখতে হবে, তো ওটা জন্য কাটতে হবে। তো গাড়ি নির্দিষ্ট জায়গায় পার্কিং করে আমরা অ্যাথিরাপল্লি ফলসের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। হ্যাঁ, এটাই হলো এই প্রথম টিকিট কাউন্টারটা, যেটা কথা আপনাদের এখনই বলছি। তো
এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে এতেবলি ফলসের দিকে। আরও অনেকেই আছে। এমনি উইকেন্ডে প্রচুর ভিড় থাকে এসব জায়গায়। আমরা যে এলাম তাও অতটা ট্রাফিক ছিল না, কিছু ছিল না, ভিড়ও নেই, তাও লোকজন আছে, লোকজন কিন্তু কম নয়, আস্তে আস্তে বাড়তেও থাকবো, আমরা তো একটু আগে এসেছি। আরে শোভা কি বলবো, বলে বোঝানোর না, আপনারা শুধু দেখতে থাকে। আমি ছবি তুলি খানিকক্ষণ এই পরিবেশে নেচারের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। এটাই সেই বাহুবলী শুটিংয়ে ইউজ করা হয়েছিল। জল পর্বত আরোহণ, ওপরে মাহেশমতি সাম্রাজ্য। এখন আমি সেই দিকেই হেঁটে হেঁটে আমরা আসছি। অপূর্ব, আর কানে শব্দ হচ্ছে জলপ্রপাতের। মাহেশমতি সাম্রাজ্যে আপনাদের স্বাগত। ওই যে মাহেশমতি সাম্রাজ্যের জলে সবাই স্নান করছে, আর আমরা এই মাহেশমতি থেকে আবার নিচে নেমে গাড়ি করে লাঞ্চ করতে যাই। ফলসের দিকে আসার পথে অনেকগুলো দোকানই চোখে পড়েছিল লাঞ্চ করার জন্য। তো আমরা একটা এমনি মিলস রেডি টাইপের দোকানে খাবো, তো অন্নপূর্ণা বলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। ওখানে দোলা থালি অর্ডার করলাম, সরু ভাত বলে দেওয়া হলো, তাই মোটা চালের ভাতটা নিতে হয়নি, ভালো হয়েছিল। তো ওই সরু চালের ভাত, একটা কলার মোচার তরকারি, আর ছোলা কাটারার তরকারি, পাঁপড়, সাম্বার, রসম সব কিছু ছিল। আর আমি দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর সাথে ও রোস্টেড প্রন অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু ওটা খুব ভালোই টেস্ট ছিল, ঝাল ঝাল ছিল। কিন্তু এদের বিরিয়ানিটা ঠিক পোষায় না, ভাতের মধ্যে চিকেনের তরকারি। ওই ওই জিনিসটাকে আমি আবার সাম্বার দিয়ে আর প্রন রোস্ট দিয়ে খেলাম। কিন্তু যাই হোক, এই ঘোরাঘুরির মধ্যে খাওয়া খুব হেভি বা খুব আজে বাজে হয়নি, ঠিকঠাক ভালোই খেয়েছিলাম। দোকানটা চুজ র্যান্ডাম করলো, খারাপ করিনি। রোস্টেড প্রন, সাম্বার, রসম সহযোগে বিরিয়ানিটাকে শেষ করে এখন ঘরের দিকে যাই। যেতেও সেই একই সময় লাগবে, ওয়েদারটা খুবই ভালো ছিল। গাছগাছালির মধ্যে দিয়ে এখন আবার ফিরছি। পৌঁছিয়ে আতিয়ারপল্লি হয়ে গেল। মাঝখানে দিনগুলো কেটে যাচ্ছে, সেগুলো আর ওরমভাবে দেখাচ্ছি না। তো কোথায় কোথায় ঘুরছি, কীরমভাবে যাচ্ছি সেটা দেখাচ্ছি। এখন 1 মাস পর আবার ওই এলএপির জন্য বেরিয়েছি। এলএপি আবার দূর ছিল, 3 ঘন্টা আমাদের রেসিডেন্স থেকে দূর ছিল। তো এলএপিতে ভেবেছি আমরা থাকবো, মানে যেদিন যাচ্ছি সেদিনটা থাকবো, আর পরের দিন সকালে আবার চলে আসবো। তো যেদিন যাচ্ছি সেদিন সকাল সকাল বেরোলাম। তো মোটামুটি যেহেতু 7টা নাগাদ 8টা নাগাদ বেরিয়েছি, তো 10:30 পৌনে 11টার মধ্যে আমরা ঢুকে গেছি। হোটেল আমাদের বুক করা ছিল, ঠিক সমুদ্রের ধারে ছিল হোটেলটা। আর রুমটাও খুব ভালো ছিল, ব্যালকনি থেকে বিচ ভিউ। তো সমুদ্র দেখতে দেখতে উপভোগ করা যাবে। যাই হোক, হোটেলে গিয়ে আমরা বেশি সময় নষ্ট করিনি, কারণ ভাবলাম যে যখন সময় হাতে আছেই, তো এলপি ব্যাক ওয়াটারটা আজকেই মিটিয়ে নেওয়া যাক। তো লাঞ্চের আগে যদি ব্যাক ওয়াটারটা মিটে যায়, তাহলে লাঞ্চ করে এসে বাকি যা দৃষ্টান্ত যেহেতু দেখে নেবো, কিন্তু আর কিছু থাক আর না থাক, বিচে বসে সময় কাটানো যাবে। তাই খানিকক্ষণ হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। লোকাল রাস্তা দিয়ে চলে এলাম আমরা এলএপি ব্যাকওয়াটার পয়েন্টে। এই যাচ্ছে সব হাউস বোটগুলো। আমরা এখন শিকারা রাইড করব। তো ওখানে যেহেতু এখন সবচেয়ে বেশি রেইন সিজন বলতে গেলে, এটা সিজন টাইমে মানে প্রচুর ভিড় থাকে। আর এদেরও চার্জ খুব, শিকারা রাইডের চার্জ খুব, হাউস বোটের চার্জও খুব। তো আমাদের মোটামুটি এখন নিল 1500 টাকা, যার মধ্যে 2.5 ঘন্টা মতো টোটাল ব্যাকওয়াটারটা ঘোরাবে এবং মাঝখানে একটা জায়গায় লাঞ্চ করার জন্য দাঁড়াবে। এই 1500 বলেছে তো, যেটা প্রাইভেট ট্যুর, মানে পুরো শিকারাটে শুধু আমরা দুজনই আছি। এই জিনিসটাই পরে মানে সিজন টাইমে হয়ে যায় 3,3500 টাকা। আর হাউস বোটে নর্মাল যেগুলো এখন চার্জ নিচ্ছে, বললো আমাকে উনি যে 7,000 টাকা 8,000 টাকা মতো, ওটা হয়ে যায় 15,000 টাকা 25,000 টাকা। তো ব্যাকওয়াটারে আমাদের শিকারা রাইড স্টার্ট হয়ে গেছে। শিকারার একদম মুখ্য প্রান্তে বসে
এনজয় করছি ব্যাকওয়াটারটা। এলপির ব্যাকওয়াটার আবার দুভাগে বিভক্ত, যেমন এই ফ্রেশ ওয়াটার আছে, এই যে জায়গাটা আমরা এখন যাচ্ছি এটা ফ্রেশ ওয়াটার, ঠিক আছে। এরপর যেটা আছে ওটা পুরো সমুদ্রের সাথে কানেক্টেড, ওটা সল্ট ওয়াটার, ওকে। তো দু রকমই আছে। এই ফ্রেশ ওয়াটারে মাছও প্রচুর লোক ধরছে দেখলাম এদিক ওদিক। এরকম সব হাউস বোটগুলো দেখছি দূর দূরে। ট্র্যাডিশনালগুলোও রয়েছে, পুরোনো পুরোনোগুলো, আর নতুনগুলো দেখলেই বুঝতে পারবে। আর যারা এখানে এলএপি গ্রামে থাকে, এই গ্রামে কোনো রকম কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই, কোনো গাড়ি আসবে না এসব জায়গায়, নৌকোই একমাত্র পথ। তো যেটি আছে ঘাটে গভর্নমেন্টের নিজস্ব ফেরি আছে, সেই ফেরি সময় অন্তরে আসে, নিয়ে যায়। আমাদের যখন যাচ্ছিলাম তার মাঝখানেই এই 20-25 মিনিট অন্তর প্রায় দুটো ফেরি যাতায়াত করলো। বাট ফেরি ভরসা হলেই হবে না, এখানে যদি কারোর বাড়ি হয় তাদের এক একটা করে প্রাইভেট ছোট ডিঙি নৌকো মতো রয়েছে, এবং এটা খুবই কম্পালসারি, এমার্জেন্সিতে ওই ডিঙিই ভরসা। এই যে সাদা যেটা ফেরি যাচ্ছে এটাই গভর্নমেন্টের বোট, নির্দিষ্ট ঘাটে দাঁড়াবে। এছাড়া একটা জায়গা আছে ওই এদের ঠিক এই গ্রামগুলো রয়েছে, গ্রামগুলোর মাঝখানে ওদের ধান চাষ হয়, প্যাডি ফিল্ড, পুরো গ্রিনারি। ওটা ওদের এই এদের এই এক্সকারশন মানে কী না বলবো, সাইড সিনের একটা অংশ, সেটাও আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। বাট আমরা নৌকো করে যেতে যেতেই দেখতে পাচ্ছিলাম। বাট এই জার্নি অনেকটা, এই পুরো 2-2.5 ঘন্টা আমাদের এখন জার্নি, মাঝখানে খিদে পেয়ে গেছে। সবে ব্যাকওয়াটারে ঢুকেছে, এই যে চারদিকে সব বাড়ি এবং তার সাথে একটা করে ডিঙি রয়েছে, এগুলো প্রাইভেট ডিঙি নিজস্ব। যে সময় আমরা খাবো কোথায়, তো আমাদের যিনি চালাচ্ছেন শিকারা উনি বললেন যে মাঝখানে একটা জায়গায় রেস্টুরেন্টে উনি দাঁড়াবেন। আমরা ভেজ খাবো না নন ভেজ খাবো সেটা শুধু জিজ্ঞাসা করে নিলেন, বললাম নন ভেজই খাবো। তো সেই অনুযায়ী আমরা এখন সেই দিকেই যাচ্ছি, খেয়ে আবার বাকি পথটা আসবো। নৌকো ভিড় আমাদের রেস্টুরেন্টের ঘাটে। তো এখন রেস্টুরেন্টে এসেই প্রথমে আমাদের মাছ চুজ করতে হবে। ওই বড় পরিচাটু বানাবে, ওই মাছগুলো রয়েছে, ভেটকি রয়েছে, আবার গলদা চিংড়ি রয়েছে। তাই ভাবছি যেটা কেরালার লোকাল, যে অনেকবার খেয়েওছি, অতটা ভালো লাগে না, বাট একটু মাঝারি থেকে একটা মিন পলিচাটু বানাতে বললাম, আর গলদা চিংড়ি রোস্ট অর্ডার দেওয়া হলো। আর নর্মাল ভেজ থাই তো আছে, তো ভেজ থাইতে এদের ওই রাজমার সবজি ছিল, একটা বাঁধাকপির তরকারি ছিল, আচার ছিল, একটু পায়েসাম, ভাত, পাঁপড় ভাজা, সাম্বার, রসম তো আছেই, আর সাথে আমাদের মিন পলিচাটু আর গলদা চিংড়ির রোস্টেড তো আসছেই। ভাবছিলাম খাওয়া দাওয়া কেমন হবে না হবে, কারণ আসার পথে অনেক দোকানই দেখেছি, মানে নৌকায় যেতে যেতে দেখছিলাম এদিক ওদিক সব রেস্টুরেন্ট হোটেলস রয়েছে, ভাবছিলাম কীরকম হবে। খাওয়া দাওয়া ভালোই ছিল। এদের এটা হলো টুনা কারি, সেই টুনা মাছ না, এটা কোনো একটা ফ্রেশ ওয়াটার ফিশ ইউজ করেছে, টেস্টটা টুনা কারির মতো অনেকটা। এই চলে এসছে আমাদের রোস্টেড প্রন আর এই মিন পলিচাটু। ও আবার ওই কলাপাতার মধ্যে পুরো মিন পলিচাটু বানানো হয়েছে, এটা কলাপাতার মধ্যেই বানানো হয়। আর উনি আবার কী করছেন, উনি আবার কাঁটা বেছে বেছে মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের দিচ্ছে। লাগবে না, আমরা নিজেরা করে নেবো, অসুবিধে নেই, মাছ বেছে খেতে পারবো। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। জম্পেশ খাওয়া দাওয়ার পর মনে হচ্ছে একটু আদাই। তো নৌকো আছে, প্রাইভেট নৌকো পুরোটাই আমাদের, ঘুমিয়ে ঘুমিয়ে ঘাটে ফিরলেও ক্ষতি নেই। রোস্টেড প্রনটা বেশ ক্রিস্পি ছিল, ভালোই লাগছিল। বেশ খাওয়া দাওয়া শেষ করে আমাদের নৌকো ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। মাঝখানে কয়েকটা মন্দির রয়েছে দেখলাম, একটু খাট, ছোট লম্বা বিশ্রাম নেওয়ার মতো ছোট খাট মতো ছিল শিকারাতেই। তো ওখানেই আমি শুয়ে শুয়ে দেখছিলাম চারদিকটা।
কি সুন্দর না? কিছু জায়গা কিছু বলার অপেক্ষা রাখে না, দেখলেই প্রাণ মন জড়িয়ে যায়। আর এই দেখুন, এই হাউস বোট তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হয়ে গেল। আরএপি ব্যাক ওয়াটার ঘোরা। হোটেলে ফিরে খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা এখন বিকেলবেলা বিচের ধারে বসে আছি। জাস্ট খানিকক্ষণ পরেই সানসেট হবে, তারই প্রাক মুহূর্ত। একটু বসে তারপর যাব ডিনারের দিকে। একদম বিচের নিকটবর্তী ক্যাটামারান বলে একটা ক্যাফেতে আমরা ঢুকলাম। ওখানে কফি আর ফ্রাইড স্কুইড দিয়েছি এখন অর্ডার। আর রাতের জন্য ডিনারে খাবো চিকেন আলফাম, সেটাও এখানেই খাবো। তো অর্ডার দিয়ে দিয়েছি কফিটা খেতে খেতেই, যাতে প্রিপেয়ার থাকে। তো চিকেন আলফামের সাথে ওদের দেয় কেরালা পরোটা অথবা নান বা পিটা ব্রেড দিয়ে থাকে, ওটা ওর সাথেই আসে। তো আর কি, আরএপি করা হয়ে গেল, কয়েকদিন ঘরে চলে গেলাম। এবার দেখি কোথায় যাওয়া যায় এখান থেকে। আশা করি সবাই ভালো লাগলো, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন।